প্রায় সময়ই মাথায় চিন্তায় আসে, ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র না শত্রু? ভারতকে কি বন্ধু বলবো না শত্রু বলবো তা বুঝে উঠতে পারছি না। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে প্রচুর সাহায্য করেছে। বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের সময় নিজের দেশে আশ্রয় দিয়েছেন, মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ দিয়েছেন, মুক্তিযুদ্ধে সেনা সহায়তা দেওয়া ছাড়া আরো কত কিনা করেছেন ভারত। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। ভারত পাশে না থাকলে তখন বাংলাদেশ হয়তো স্বাধীন হতো না। কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের থেকে অনেক বেশি সমরশাস্ত্রে সুসজ্জিত ছিল, আর আমাদের তো পঙ্গু আগেই বানিয়ে ফেলেছিল পশ্চিম পাকিস্তান। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি চিন্তা করি, তাহলে ভারতের মতো এমন বন্ধু রাষ্ট্র আমাদের কে আছে? মুক্তিযুদ্ধের বিবেচনার পরেও প্রশ্ন থেকেই যায়, ভারত কি আসলে বন্ধু না বাংলাদেশের শত্রু? কারণ 5ই আগস্টের পরে ভারত যে আচরণ করছে বাংলাদেশের সাথে, সেটি আসলেই এখন বিবেচনায় নেওয়া উচিত যে আসলেই কি ভারত বন্ধু রাষ্ট্র না আসলে শত্রু রাষ্ট্র। মনে তো প্রশ্ন জাগতেই পারে, মানুষ স্বভাবতই স্বার্থপর। ভারত কি তাহলে আমাদের নিঃস্বার্থভাবে সহায়তা করেছিল 1971 সালে? নিঃস্বার্থ ব্যক্তির সংখ্যা কমই আছে এই পৃথিবীতে। ভারত পাকিস্তানের মধ্যে চরম বৈরী সম্পর্ক কার অজানা আছে? 1969 সালে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের ক্ষত ভারতের হৃদয়ে তাজা না থাকলে ভারত কি বাংলাদেশকে 1971 সালে মুক্তিযুদ্ধে সহায়তা করত? তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। ভারতের নাকি শর্ত ছিল যে বাংলাদেশে কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। একটা স্বাধীন দেশে নিজস্ব সেনাবাহিনী থাকবে না, এটা কেমন কথা? যাই হোক, তারপরে সেটা আর বাস্তবায়ন হয়নি। এছাড়া আরো অনেক শর্ত ছিল ভারতের, যাতে তারা বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র বানিয়ে রাখতে পারে। ভারতের বাংলাদেশকে ক্ষতি করার প্রথম প্রকল্প ছিল ফারাক্কাবাদ। 1970 সালে এর কাজ সমাপ্ত হয় এবং 5 বছর পর বাংলাদেশ সরকার 1975 সালে 10 দিনের জন্য গঙ্গা হতে অনুমতি দেয় পরীক্ষামূলকভাবে পানি অপসারণ করার। সেই থেকে শুরু, এবং তারপর ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করে। দুই দেশের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কই থাকে, তাহলে কেন বারে বারে বৈঠক আর চুক্তি হলেও তা কাগজে কলমেই রয়ে যায়? শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়তেছে। এছাড়া বাংলাদেশের কৃষি, মৎস্য, বনজ, শিল্প, নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে এই ফারাক্কাবাদের কারণে। টিপাই মুখ বাঁধের প্রভাবে তো ফারাক্কাবাদের মতোই উত্তর পূর্বাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, তাতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের অধিকাংশ নদ নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতে। ভারত সরকারের পরিকল্পনা ছিল 30টি আন্তর্জাতিক নদী একত্রিতকরণের মাধ্যমে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চল পানি সরবরাহ করা হবে। একই সাথে ভারতের নদী সংযুক্তি প্রকল্পের উদ্দেশ্য ছিল 34,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ যে মরুভূমি হয়ে যাবে তার কোনো বলার অপেক্ষা রাখে না। বাণিজ্যিক দিক থেকে বাংলাদেশ ভারত সবচেয়ে বড় অংশীদার হলেও বাংলাদেশের সাথে রয়েছে ভারতের বিশাল বাণিজ্য ঘাটতি। ভারতের বিভিন্ন আরোপিত শর্তের কারণে বাংলাদেশ তার পণ্য সে দেশে রপ্তানি করতে পারছে না, অথচ বাংলাদেশে ভারতীয় পণ্যে আশ্রয় লাভ। ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়িয়ে এবং পণ্যের উপর ধার্যকৃত অশুল্ক বাধা তুলে দিয়ে বাণিজ্য ঘাটতি কমাতে পারেনি আজও। কিন্তু তারা এ বিষয়ে কতটুকু আগ্রহী তা নিয়ে যথেষ্ট সন্দিহান। বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ যে কত বিডিআর সেনা আর নিরাপরাধ বাংলাদেশি জনগণকে হত্যা করেছে তা সবারই জানা, কিন্তু ভারত সরকার এর কোনো প্রতিকার আজ পর্যন্ত নেয়নি। ভারত সরকার বাংলাদেশের কত দাগী সন্ত্রাসী ও রাজনীতিবিদকে আশ্রয় দিয়েছে সেটা সবার জানা, এবং 5ই আগস্টের পরে সেই পরিস্থিতিও আমরা জানি। প্রতি 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের সাথে সাথে রাজনীতিবিদরা ভারত প্রবাসী হয়ে থাকে। ভারত সরকার যদি বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্রই হয়ে থাকে, তবে সমুদ্র সীমা নিয়ে ভারতের সাথে বিরোধ নিষ্পত্তির জন্য জাতিসংঘের সালিশ আদায়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিতে হলো বাংলাদেশকে? সমুদ্র বক্ষের 28টি গ্যাস ব্লকের অধিকাংশই ভারত নিজের মালিকানায় আনতে আজও পায়তারা চালিয়ে যাচ্ছে। নিত্যদিনের বিষয় দেখুন না, বাচ্চাকে হাতে করে দিবেন,
সেই পেন্সিল ভারত থেকে আমদানিকৃত। টিভি দেখবেন, ভারতীয় চ্যানেলে আমাদের বাংলাদেশি চ্যানেল খুঁজে পাওয়া যায় না। বাসে বসবেন, সেই বাসও কিন্তু ভারতের টাটা কোম্পানির তৈরি। বিনোদনের জন্য সিনেমা দেখবেন, তাও ভারতীয় সিনেমা, কারণ সহজলভ্য। পাশের দোকান থেকে সিডি ভাড়া করে আনলেই হলো। ঈদে তো ভারতীয় জামা আর ভারতীয় গরু না থাকলে ঈদ মাটি হয়ে যায়। ভারতীয় সস্তা সামগ্রীর কারণেই বাংলাদেশের উদ্যোক্তারা আজ টিকতে পারছে না কোথাও। এটা কি খুব ভালো বিষয় বাংলাদেশের জন্য? এত কিছুর পরেও কি আমরা চুপ থাকবো? একবার আপনি চিন্তা করে দেখুন, আসলেই ভারত কি বাংলাদেশের বন্ধু না শত্রু?